এতক্ষণ বসে থাকতে ভালো লাগে কার? সময় পার হতে হতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এখন পরে বিরক্ত লাগছে, ইচ্ছে করছে শাড়ি গহনা টেনে খুলে ফেলতে। রাগ প্রকাশ করতেও পারছে না। তখনই কয়েকজন মহিলা এসে পরীকে নিয়ে গেল বৈঠকে। পুরুষ নেই বৈঠকে, আফতাব কাজী আর বড়ি পুরুষ। মেঝেতে খেজুর পাতায় তৈরি বড় পাটিতে বসানো হলো, সামনে টানানো হলো পাতলা চাদর। উসখুস করছে পরি, শুধু কবুল বলে আজ এক পুরুষের অর্ধাঙ্গিনী হয়ে যাবে, তার উপর সমস্ত অধিকার পাবে পরি। কাজী সাহেব উচ্চস্বরে বলতে লাগলো, নূরনগর গ্রামের জমিদার আফতাবউদ্দিনের কনিষ্ঠ কন্যা পরীকে 20,001 টাকা দেনমোহর ধার্য করে বিবাহ করতে আপনি কি রাজি? রাজি থাকলে বলুন কবুল। পরি মাথা নিচু করে শুনেছে, তবে এই মুহূর্তে ওর অন্যরকম অনুভূতি হচ্ছে। পরি ভাবছে এরকম অনুভূতি কি সব মেয়েরই হয়? অপর পাশ থেকে বেশ দেরি করে উত্তর এলো, শেখর কি মেয়েদের মতো লজ্জা পাচ্ছে নাকি? অসহ্য লাগলো ব্যাপারটা। এরপর কাজী পরীকে উদ্দেশ্য করে বলে, নবীনগর গ্রামের সাখাওয়াত সাহেবের একমাত্র পুত্র শেহরান সাহের আপনাকে 20,001 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিতে ইচ্ছুক। আপনি কি রাজি? তাহলে বলুন কবুল। বৈঠকের উপস্থিত সবাই স্বাভাবিক থাকলেও বধূ বেশে বসে থাকা তনয়নার মনে জাগলো কৌতূহল। বিস্ময় চোখে তাকালো পদ্মার উপর প্রান্তে থাকা ব্যক্তির পানে, কিন্তু মুখটা দেখে বোঝা যাচ্ছে না। পরি তবুও দেখার চেষ্টা করছে ঘোমটার ফাঁকে, কিন্তু সে ব্যর্থ। পরি কি ভুল শুনলো? যদি সঠিক শুনে থাকে তাহলে বাকি সবাই এত স্বাভাবিক কেন? কিছু কি হয়েছে? মাথা ঘুরে উঠল পরির, চেয়েও শান্ত থাকতে পারছে না। ওদিকে কবুল বলার জন্য বারবার তাড়া দিচ্ছে কাজী সাহেব। পরি রয়েছে অন্য ধ্যানে, ঘোর কাটছে না কিছুতেই। অনেকক্ষণ ধরে সবে বলছে কবুল বলতে, কারোর কথা পরির কান অব্দি পৌঁছায়নি। শেষে আফতাব দিল ধমক, সব মেয়েরা থেমে গেল। পরি চমকে উঠে বাবার দিকে তাকালো। আফতাব গম্ভীর সুরে বলল, এত দেরি করছো কেন পরি? তাড়াতাড়ি কবুল বলো। পরপর কয়েক ঢোক গিলে পরি 3 কবুল পড়ে ফেলে, কিন্তু শরীরে ভর আর ধরে রাখতে পারলো না পরি। ঢলে পড়ে কুসুমের গায়ে। পরি ঘোমটারও টেনে দিয়ে কুসুম জাপটে ধরে পরিকে। কুসুম জোরেই বলে ওঠে, পরিয়াপা, আপনার কি হইছে? সামনের পর্দাটা সরিয়ে ফেলা হলো। আফতাব মহিলাদের সব সামলাতে বলে কাজীকে নিয়ে চলে গেল। পরীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। এই মুহূর্তে ঘরে নিয়ে যাওয়া দরকার পরীকে। বৈঠকে আর মহিলাদের থাকা সম্ভব নয়। মেয়ের খবর শুনে মালা দৌড়ে এলো, কয়েকবার ডাকলো পরীকে, কিন্তু পরী সাড়া দিল না। শায়দ এখনো আগের মতোই বসে আছে, দৃষ্টি তার নত অবস্থায়। মালা শায়েরকে আদেশ দিলেন পরীকে নিজের ঘরে দিয়ে আসতে। আদেশ পেয়ে শায়ের উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে কোলে তুলে নিল তার সদ্য বিবাহিত স্ত্রীকে। তারপর অন্দরে পা ফেল। অনেকগুলো বছর পর এই প্রথম আফতাব ব্যতীত কোনো পুরুষ অন্দরে পা ফেলেছে। কুসুম আগে আগে গিয়ে পরীর ঘর দেখিয়ে দিল। সিঁড়ি বেয়ে দোতলায় একেবারে কোণার ঘরটা পরীর। পালঙ্কের উপর পরীকে শুইয়ে দিয়ে শায়ের কক্ষ ত্যাগ করলো। কুসুম আর মালা রইল সেখানে। নূরনগর গ্রামের প্রতিটা মানুষ আজ পরীকে নিয়ে কথা বলতেছে। 4 গ্রামের জমিদার আফতাব, ধন সম্পদ কম নেই তার, যেন এক রাজা। আর মেয়েগুলো দেখতে রাজকন্যার থেকে কম নয়, সোনালী আর রূপালীর থেকেও বেশি সুন্দর পরী। এমন সোনাবরণ মেয়ের বিয়ে হলো শেষে এক সামান্য কর্মচারীর সাথে। এটা কেউই মানতে পারছে না। কোথায় রাজকন্যা আর কোথায় প্রজা? আফতাবের এমন সিদ্ধান্ত মানতে পারছে না গ্রামবাসীরা। শায়ের ছেলে হিসাবে খারাপ না, সবাই ভালো জানে তাকে, কিন্তু তাই বলে জমিদার কন্যা বিবাহ করার যোগ্যতা ও নেই। বড় মেয়ে তো নিজের কপাল নিজেই পুড়িয়েছে, ছোট মেয়ের কপাল আফতাবই পোড়ালো। গোবরে পদ্মফুল মানায় না। বাইরে সবাই নানান ধরনের কথা বলো। জমিদার বাড়ির আঙ্গিনায় আসতে সবার মুখ বন্ধ হয়ে যায়, থমথমে পরিবেশ। কারোর মুখে কোনো কথা নেই। সেখন না আসাই এমনিতেই আফতাব বেশ চটে আছে। এখন কেউ ভালো কথাও আফতাবের সামনে বলতে পারছে না। সব কথাই তেতো লাগছে তার কাছে। এমনকি নিজের ভাই আগেকেও অসহ্য লাগছে। জ্ঞান ফিরেছে পরীর। চোখ মেলে আশেপাশে তাকিয়ে পরী বুঝতে পারল সে নিজের ঘরে আছে। তাহলে কি পরী এতক্ষণ স্বপ্ন দেখছিল? পরী চট করে উঠে বসলো। ঘরে কুসুম ছাড়া আর কেউ নেই, তাই কুসুমকে জিজ্ঞেস করলো, আমি এখানে এলাম কিভাবে কুসুম? আমি তো বৈঠকে ছিলাম। আর তখন? পরী একটু থামলো, তারপর বলল, বিয়ে কি হয়ে গেছে? কন কি আপা, আপনার মনে নাই?
আপনি তো কবুল কইয়া হুশ হারাইলেন। আর বিয়েটা কার সাথে হয়েছে? আপনি দেখি সব ভুইলা গেছেন। সায়ের ভাইয়ের লগে আপনার বিয়া হইছে। তাহলে শহরের ওই ছেলেটা কোথায়? কুসুম থামলো, বড় করে নিঃশ্বাস ফেলে বলল, জানি না আপা, আমরা সবাই তো বরের অপেক্ষা করতাছিলাম। দেরি দেইখা সায়ের ভাই তো লোক পাঠাইছিল। হ্যাঁ, লোকগুলান শহরে যাইয়া ফিরা আইছে, তা বরযাত্রী আহে নাই। শহরের বাবু বাড়িতে যাইয়া কেউ রে পায় নাই। এখন কি হইব? হ্যার লাইগা বড় কর্তায় সায়ের ভাইয়ের লগে আপনার বিয়া দিল। ওরা গেল কোথায়? হঠাৎ করে তো কোনো মানুষ উধাও হয়ে যায় না। কি জানি, গতকাল তো সায়ের ভাই সহ আরো মানুষ যাইয়া দেহা কইরা আইছে। এখন কই আছে কে জানে। তয় একখান কথা কই, শহরের পোলাডারে আমার ভালো লাগে নাই। হ্যার লগে বিয়া হয় নাই শকর করেন। হ্যাগরে নিয়া ভাববেন না কোথায় যাইব। বড় কর্তা একবার ধরতে পারলে মাইরা ফালাইব। জমিদারের লগে রসিকতা। পরি আর কথা পারল না, হাঁটু মুড়ে ওখানেই বসে রইল। কিছুক্ষণ বাদে মালা আর জেসমিন আসলো। মালার কুসুমকে বলল পরির কাপড় গুছিয়ে দিতে। পরি বলে উঠল, কাপড় গোছাবে মানে? আমি কোথায় যাব? শ্বশুর বাড়ি। পালঙ্ক থেকে নেমে পরি বলল, কিন্তু আমা, উনি তো আমাদের এখানেই থাকে। আমরা এখানেই থাকি। মালা জবাব না দিয়ে কুসুমের সাথে পরির কাপড় গোছাতে লাগলেন। জেসমিন এগিয়ে এসে পরির হাত ধরে বললেন, এখন শাহেদ এই বাড়ির জামাই পড়ি, তার আর এখানে থাকা চলবো না। লোকে কি বলবে তখন? তাই তোমারে নিয়ে যাইবো এখন। অনেক দূরের পথ পড়ি। তোমার গয়না সব খোলো আর শাড়ি বদলাও। পরি কিছু বলতে চাইল, কিন্তু জেসমিন বলতে দিল না। নুননগর থেকে 7 গ্রাম পার হয়ে নবীনগড়, অনেক দূরের পথ পাড়ি দিতে হবে পরীকে। পথে যদি চোর ডাকাতের পাল্লায় পড়ে তো গহনাগুলো লুটে নেবে। তাই জেসমিন গহনাগুলো একটা ব্যাগে ভরে মালার কাছে দিল। মালা সেগুলো পরির জামার কাপড়ের মধ্যে লুকিয়ে দিল। মায়ের কথা মতো পরি বেনারসি খুলে সুতি শাড়ি পরল। মালা পরির মাথায় ওনা পেঁচিয়ে নেকাব বেঁধে দিল। তারপর গায়ে চাদর জড়িয়ে দিয়ে বলে, চাদর খুলবি না, বাইরে ঠান্ডা অনেক। আম্মা, আমাকে বিদায় করার এত তাড়া আপনার? মালার বুক কেঁপে উঠল। মেয়ে তার দিকে আঙ্গুল তুলছে। পরি কি জানে না যে ওকে বিদায় দিতে কতখানি কষ্ট হচ্ছে মালার? জানলে এই প্রশ্ন করতো না। মালা জবাব দিল না। পরি হাত ধরে নিচে নেমে এলো। পরি নিচে সেই জুম্মানকে খুঁজতে লাগলো। আজ 4 দিন সে দেখেনি ছোট ভাইটাকে। সবার মাঝে জিজ্ঞেস করতে পারেনি, এখন যাওয়ার সময় তো জিজ্ঞেস করতেই পারে। পরি মুখ ফুটে কিছু বলার আগে জুম্মান এসে হাজির। বাইকের কাছে টেনে পরি বলে, কোথায় থাকিস তুই? আজ আমার সাথে দেখা করলি না কেন? তোমার দেখলে আমার কান্না পায় আপা। আমার চাইরা চল্লা যাইবা? বলতে বলতে কেঁদে ওঠে জুম্মান। পরি বলে, কাঁদিস না জুম্মান, আমি আবার আসবো। তুই আমাকে আনতে যাবি কিন্তু। জুম্মান মাথা নাড়ে। পরি বিদায়ের সময় যেন কাঁদা ভুলে গেছে। বাড়ির বাকি সবার একই অবস্থা। বিয়েটা উলট পালট হওয়াতে কারোর বিস্ময় এখনো কাটেনি। কিসের কান্নাকাটি? পরি চোখের জল ফেল রূপালীর কোলে নবজাতক শিশুটিকে কোলে নিয়ে। অল্প দিন ধরে সে দুনিয়ার আলো দেখেছে। পরি চেয়েছিল নিজে লালন পালন করবে, কিন্তু তার হলো না। সবার থেকেই বিদায় নিল পরি। মায়ের হাত ধরে বাইরে পা দিল। যে ঘর ওর নিজে ছিল, আজ সেই ঘর থেকেই বঞ্চিত হলো সে। আজকের পর থেকে নিজের বাড়িতে মেহমান হিসাবে আসবে পরি। কথাটা ভাবতেই দম বন্ধ হয়ে আসে পরির। গরুর গাড়ি দাঁড় করানো, সেখানে যেতেই হুঁশ ফিল পরির। শক্ত করে মালাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। মালার চোখের পানিও বাদ সাধল না। মেয়েকে কিছুক্ষণ আলিঙ্গন করে গাড়িতে তুলে দিল। গাড়ি চলতে শুরু করলো। কেউই যাচ্ছে না পরির সাথে, শুধু সায়ের আর পরি। গাড়ির ভেতরে হারিকেন জ্বলছে। রাত বাড়ছে বিধায় কোনো মানুষের শব্দ পাওয়া যাচ্ছে না। শিয়াল, কুকুর, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, সাথে গরুর পায়ের শব্দ। সায়ের গম্ভীর হয়ে বসে আছে। পরি থেকে বেশ দূরত্ব বজায় রেখে বসেছে। একবারও তাকায়নি পরির দিকে। দেখে মনে হচ্ছে কিছু ভাবছে সে। পরি এতক্ষণ ধরে সায়েরকে দেখে চলেছে। এই মুহূর্তে ওর স্বামীর মাথায় কি চলছে তা জানা দরকার। কিভাবে কথা শুরু করবে ভেবে পাচ্ছে না পরি। কিছুক্ষণ ইতস্তত করেই বলেই ফেলল, আপনি কিছু ভাবছেন? এতক্ষণ পর পরির দিকে তাকালো সায়ের। অন্যমনস্ক ছিল বিধায় পরির কথা তার কানে গেল না। সে বলল, কিছু বললেন? বললাম, আপনি কেন বিয়েতে রাজি হলেন? আমাকে দেখলেই তো 10 হাত দূরে যেতে বলতেন।
এখন কেন বিয়ে করলেন? আপনার বাবা বলেছে তাই। আব্বা বলল আর আপনি রাজি হয়ে গেলেন? আমি তো আপনাকে বলেছি যে আপনার বাবা আমাকে ঠিক যতটুকু করতে বলেন আমি ঠিক ততটুকুই করি। আপনাকে বিয়ে করতে বলেছে তাই করেছি, নয়তো করতাম না। শেষ কথায় অপমানিত বোধ করল পরি। কুসুমের মুখে শুনেছি কত ছেলেরা নাকি পরির জন্য পাগল, অথচ এই ছেলেটাকে দেখো। পরি রাগ করে মুখ ঘুরিয়ে নিল। সে আর কোনো কথা বলল না। দু হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে পরি। এত রাত অব্দি জেগে থাকা সম্ভব নাকি? আরো কত দূর কে জানি। সে জেগে আছে। পরির দিকে তাকিয়ে রইল এবার। এখনো মুখটা দেখা হলো না। নেকেবের আড়ালে সৌন্দর্য নিয়ে ভাবছে সায়ের। কেমন দেখতে মেয়েটি। লোকজনের মুখে বলা চেহারা থেকে বাস্তব চেহারা কি বেশি মাধুর্যময়? একটু অপেক্ষা করলেও দেখতে পাবে সায়ের। মধ্যরাতে গাড়ি থামলো নবীননগর। বাকি পথটুকু হেঁটে পাড়ি দিতে হবে। তবে সমস্যা হলো পরি, সে এখনো ঘুমাচ্ছে। এবার কিভাবে ডাকবে সায়ের, সেই চিন্তায় ঘামছে সায়ের। অস্বস্তিকর লাগছে ওর। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে উপায় খুঁজতে লাগলো, কিন্তু কপাল খারাপ হলে যা হয়। কোনো উপায়ন্ত না দেখে সায়ের নিজেই ডাকলো পরীকে। শুনছেন, এবার উঠতে হবে। চোখ মেলে তাকালো পরি। ঘুম যাওয়ানো কণ্ঠে বলল, কি হয়েছে? আমরা পৌঁছে গেছি, নামতে হবে। পরি নামলো গাড়ি থেকে। সায়ের ব্যাগ হাতে নিয়ে হাঁটা ধরলো। পরির ঘুমভাব কমেনি, ঢুলছে আর হাঁটছে। সায়ের তো খেয়াল করে বলে, এভাবে হাঁটলে পড়ে যাবেন তো, হাত ধরে হাঁটবেন। থমকে দাঁড়িয়ে পরি বলল, আমি পারবো। আপনার হাত ধরতে যাব কেন? বাকি জীবন তো আমার হাত ধরেই কাটাতে হবে। তাহলে আজকে না হয় বাদই দিলাম, বাকিটা জীবন আপনার হাত ধরবো। সায়ের আর কথা বললো না। পরিও হাত ধরলো না। কিছুক্ষণ হেঁটে ওরা একটা বাড়িতে পৌঁছালো। অন্ধকারে ঠিক বুঝলো না পরি কিছু। বাড়িটা কেমন দেখতে তাও আন্দাজ করতে পারলো না। তবে উঠোনে দাঁড়িয়ে এটা বুঝলো যে এখানে বেশ কয়েকটা ঘর আছে। সায়ের পিছু পিছু একটা ঘরের সামনে গেল। দরজায় কয়েকবার টোকা দিল সায়ের। ভেতর থেকে আওয়াজ এলো, ক্যাডা রে, এত রাইতে দরজা গুতাই ক্যাডা? সায়ের জবাব দিল, ফুপু, আমি শেহরান। একটু পর একজন 50-এর বেশি বয়স্ক মহিলা হারিকেন হাতে দরজা খুলল। সায়েরকে দেখে সে খুশি হয়ে বলল, এত রাইতে কই থাইকে আইলি? ফুপু। বলতে বলতে সায়ের ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালো। মহিলাটি হারিকেন উঠিয়ে পরীকে দেখে বলে, এই ছুরিটা কেডা? পরি অবাক হলো মহিলার কথা শুনে, কিন্তু পর মুহূর্তেই থমকে গেল। কারণ সায়ের জবাব দিয়েছে, আমার বউ। বউ দুই অক্ষরের শব্দটি সম্পূর্ণ নতুন পরি আর সায়েরের কাছে। পরি আজ কারোর বউ, তাকে কেউ বউ বলে পরিচয় দিচ্ছে। শীতল স্রোত বইছে যেন শরীরে। পরি সায়েরের থেকে একটু দূরে দাঁড়ানো। মহিলাটিকে দেখে মনে হচ্ছে অবাক হচ্ছে। মধ্যরাতে কেউ যদি এসে বলে আমি বিয়ে করেছি, তাহলে তো অবাক হওয়ারই কথা। মহিলাটি দরজা ছেড়ে বের হয়ে এসে পরির সামনে দাঁড়ালো। হারিকেন মুখের উপর ধরে দেখার চেষ্টা করলো, তারপর বলল, বউ? হ্যাঁ রে শেহরান, তুই মজা করস নাকি? এত রাতে কে মজা করে? আমার ঘরের চাবি দাও। এত রাইতে বউ পাইলি কই? কার বউ লই আইসোস? মাঝরাতে ঘুম ভেঙেছে তো, তাই উল্টো পাল্টা বকছ। চাবি দাও, আমি আমার বউ নিয়ে ঘরে যাই। সায়ের মুখে বারবার বউ শুনতে লজ্জাবোধ করছি পরি। তবে এখন তার কিচ্ছু বলার বা করা নেই, তাই চুপ করে দাঁড়িয়ে আছে সে। ফুপু আবার বলে উঠল, আরে থাম, বউ কি এমনিই ঘরে যাইব নাকি? নিয়ম আছে না? রাত দুপুরে আবার কিসের নিয়ম ফুপু? এখন সবাই ঘুমাচ্ছে, কাল সকালে যা করার করো। ফুপু শুনলো না, দৌড়ে উঠোনে চলে গেল। হাঁক ছেড়ে ডাকতে লাগলো সবাইকে। পরে ভরকে গেল মহিলার কাণ্ডে। সে চিৎকার করে বলতে লাগলো, ওরে ক্যাডা কোথায় আসোস রে? হগলে বাইর হ, শেহরান বউ লই আইছে। ওরে হেরোনা আকবর আবুল বাবুরে। কানে হাত চেপে ধরে পড়ি। এই মহিলার গলার আওয়াজ কান দুটোই নষ্ট না হয়ে যায়। এ কোথায় এসে পড়লো ও? বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় পড়ি। ওদিকে ফুপু ডেকে চলেছে। জনাত জনাত করে দরজা খোলার আওয়াজ শোনা গেল। 3 জন দম্পতি বের হয়ে এলো আলো হাতে নিয়ে। হাই তুলতে তুলতে হেরোনা নামের মহিলাটি এসে বলে, আরে খুশি না আপা, এত রাইতে চিল্লাও কেন? ডাকাত পড়ছে নাকি? হোদা কামে কি চিল্লাই? দেখ শেহরান বউ লই আইছে। হেরোনা চমকে ওঠে খুশিনার কথায়। সায়ের বিয়ে করেছে, তবে তিনি এতে বেশ খুশি হলেন। ভাসুরের ছেলেকে এমনিতে তিনি অপছন্দ করেন।
বাবা মা মারা যাওয়ার পর সবাই সায়রকে এড়িয়ে চলে। হেরোনা তো দেখতে পায় না। তারপর হেরোনার বড় মেয়ে চম্পা সায়ের বলতে পাগল। সায়ের এই বাড়িতে আসতোই না, বছরে 2-3 বার আসে, তাও খুশি না ফুপুর কাছে। হেরোনা চিন্তায় ছিল কিভাবে সায়ের থেকে মেয়েকে সরাবে। এখন দেখছে মেঘ না চাইতেই জল, সে উকি দিতে দিতে এগিয়ে গেল পরীর দিকে। মুখ ভেঙচে বলল, কই দেখি দেখি, এতিম পোলারে মায়েরা দিল কেটা? সায়ের চুপ করে রইল। এটা নতুন কিছু না, সহ্য হয়ে গেছে এসব, ছোট থেকেই শুনে আসছে সে। খুশি না ধমক দিয়ে বলে, চুপ থাক, আগে অগরে ঘরে নেওয়ার ব্যবস্থা কর। থালাই কইরা কাদামাটি লইয়া আই, বউ ঘরে তুলতে হবে তো। হেরোনা মুখ ঘুরিয়ে মেজর যা রিনাকে বলে, তুই যা, আমি চৌকি নিয়ে আহি। পরি সব কথাই শুনছে। এদের ব্যবহার ওর ভালো লাগছে না। এভাবে কষ্ট দিয়ে কথা বলার কি আছে? রাগ হচ্ছে হেরোনার উপর। রিনা একটা থালাতে করে ভেজা কাদা নিয়ে এসে উঠোনে রাখে। হেরোনা দুটো চৌকি এনে রাখলো তার সামনে। খুশি না শাওরকে উদ্দেশ্য করে বলে, এই স্যামরা, বউ লইয়া এইখানে খাড়া আই। স্যার বুঝতে পারলো এরা তাকে ছাড়বে না, তাই সে পরীর কাছে গিয়ে বলে, চলুন, না হলে এরা শান্ত হবে না। কি বউর লাগে গুজুর গুজুর করস, হাত ধইরা আন। স্যারের হাত ধরলো পরীর। তারপর এসে দুজনই জল চৌকির উপর তালো। খুশি না একটা বাটিতে করে খানিকটা খেজুরের গুড় এনে বলল, ও নতুন বউ, মুখ খোলো দেহি, মিডা খাও, তাইলে মিডা মিডা কথা কইবা। পরী নেকাব খুলো না। সামনে 3জন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে। পরী শায়ের দিকে তাকাতেই সে বলল, আমি ছাড়া আমার বউয়ের মুখ কোনো পুরুষের দেখা নিষিদ্ধ ফুপু। মনে হয় আসমানের পরি ধইরা আনছে, যে অন্য কেউ দেখলে লইয়া যাইব। হ্যাঁ, কথাটা বলে খিলখিল করে হাসতে লাগলো হেরোনা। সাথে রিনাও যুক্ত হলো। স্যার মুচকি হেসে বলল, আসমানের পরি কিনা জানি না, তবে সে এখন আমার ঘরের পরি, বুঝলেন? হাসি বন্ধ করলেন ওনারা। খুশি না বলেন, তোরা ঘরে যা, আমি বউ নিয়া পরে যামু। হেরোনা চলে গেল। রয়ে গেল রিনা, আকবর, আবুল, বাবু নিজ ঘরে চলে গেল। খুশি না গুড় খাওয়ালো না। পরীকে বলল, ও বউ, এই কাদায় পা দাও দেখি। পরী তাই করলো, কাদাতে পা ডুবিয়ে দিল। রিনা পা ধুইয়ে দিল। তারপর স্যারকেও ওর ঘরে চাবি দিয়ে দিল খুশি না। পরীকে সাথে নিয়ে পাশের ঘরে গেল স্যার। চাবিতে দরজা খুলে ভিতরে ঢুকে ওরা। খুশি না এসে হারিকেন দিয়ে গেল। আলোতে পরী স্পষ্ট দেখতে পেল ঘরের ভেতরটা। ঘরের একপাশে একটা পালঙ্ক, তবে বেশি বড় নয়। দুটো জলচৌকি আর একটা ছোট্ট আলমারি। ঘরের বেশিরভাগ জায়গা খালি। ঘরটা যে সম্পূর্ণ টিনের তাও বুঝলো পরী। স্যার একপাশে ব্যাগ রেখে বাইরে চলে গেল। পরী আবার পুরো ঘরে চোখ বুলায়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হবে নাই বা কেন? খুশি না কয়েকদিন পর পরই ঘর পরিষ্কার করে। অপরিষ্কার জায়গা স্যার একদমই পছন্দ করে না। মেকআপটা এবার পরী খুলল। মাথায় ওড়না খুলতেই পিঠ ছড়িয়ে গেল ঘন চুলগুলোই। বনের শাড়িটা ঠিক করতে করতে খেয়াল করলো সে বেলি ফুলের ঘ্রাণ পাচ্ছে। তীব্র সে ঘ্রাণ অনুসরণ করে পরী জানালার ধারে গিয়ে দাঁড়ালো। জানালার পাশে একটা বেলি ফুল গাছ লাগানো, তাতে অনেক ফুল ধরেছে। জানালার গ্রিল ধরে পরী সুবাস নিতে ব্যস্ত হয়ে পড়ল। কম্বল আর বালিশ নিয়ে ঘরে ঢুকলো শায়ের। পরীর দিকে প্রথমে চোখ গেল তার। পিঠ ফিরে আছে পরী। শায়ের কথা না বলে পালঙ্কের উপর বালিশ আর কম্বল রাখলো। আল্লাহ, ওইখানে কি করো নতুন বউ? পরী চমকে পেছন ফুরে তাকালো খুশিনার দিকে। সে নিজেও তার ফুপুর দিকে তাকালো, কিন্তু খুশিনার মুখ থেকে টু শব্দটু আর বের হলো না। সে এক ধ্যানে পরীর দিকে তাকিয়ে আছে। ফুপুর ভাবান্তর না দেখে তার দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো পরীর দিকে। জড়ি বলতে না পারলো বিড়বিড় করে সে বলে উঠল, মাশাআল্লাহ। খুশিনা ভাবলো সে বোধহয় স্বপ্ন দেখতেছে। তার শায়ের জন্য এত সুন্দর মেয়ে আল্লাহ রেখেছেন, এটা তিনি কল্পনাও করতে পারেনি। পরীর দিকে দৃষ্টি রেখে তিনি এগিয়ে গেলেন। থুতনিতে হাত রেখে বললেন, আমার শেরান এত সুন্দর বউ আনছে, চাঁদের লাহান চেহারা। ও শেরান, তোর ভাগ্য যে ভালা, তাই এতদিন বুঝি নাই রে। স্বামী নিয়া সুখী হ মা। আমার শেরান বড় ভালা গো নতুন বউ। পরী শায়ের দিকে তাকালো। সে এখনো চোখের পলক ফেলতে পারেনি। মনে হচ্ছে চোখের পলক ফেলতে গেলে পরীর উদাও হয়ে যাবে। শারকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আড়ষ্ট হলো পরী। মাথা নিচু করে ফেললো তখনই। খুশি না বলল, হলদির ঘ্রাণ এখনো গায়ে আছে তো,
এই রাইত বেড়াইতে জানালার ধারে কি করো? তেনারা আশেপাশে আছে গো। রাইতের বেলা বুঝি বাইরে যাও? হুসিনা বিদায় নিয়ে ঘরে চলে গেল। শায়ের জানালা বন্ধ করে দিল। এখনো কি করবে ভেবে পাচ্ছে না। উসখুস লাগছে। নতুন বিয়ে করলে কি সবাই এরকম অস্বস্তিকর অবস্থায় পড়ে? আগে তো পরির সাথে কথা বলতে ওরকম হতো না, আজ বউ বলে কি ওরকম হচ্ছে? কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে চোখ মেলল সে। পরি পালঙ্কে ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে। শায়ের বলল, আপনার বাবার মতো ঐশ্বর্য নেই আমার, জানি না আপনাকে ঠিক কতটা ভালো রাখতে পারবো, তবে আপনাকে ভালো রাখার সব রকম চেষ্টা আমি করব। এখন ঘুমিয়ে পড়ুন। পালঙ্কের উপর উঠে বসে পড়ি। কম্বলটা গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল সে। কিন্তু শায়ের জল চৌকিতে বসে রইল। পরি ভাবল বাকি রাতটুকু কি শায়ের ওভাবে কাটাবে নাকি? শীত অনেক, কষ্ট হবে তো, কিন্তু এ কথা মুখে ফুটে পরি বলতে পারল না। আজ লজ্জায় মুখের কথা আটকে আসছে বারবার। সকালে বেশ দেরি করেই ঘুম ভাঙে পরির। আড়মোড়া ভেঙে উঠতেই পাশে তাকালো, শায় নেই, জল চৌকি ফাঁকা। কখন ঘুম থেকে উঠল সে। পালঙ্ক থেকে নেমে বাইরে আসতে যে থেমে গেল পরি। না জানি বাইরে কতজন পুরুষ আছে। পরির আর যাওয়া হলো না, তাই চুপ করে বসে রইল। এতক্ষণ পর একদল মহিলা এলো ঘরের মধ্যে। পরি চট করে দাঁড়ালো ওনাদের দেখে। মহিলাগুলো পরীকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। একজন বলেন, আমাগো শেহানের কপাল গো, মেলা সুন্দর বউ পাইছে। শেহানরে দইরা আর নতো দেহি পাশে খাড়াইলে কেমন দেখায়। হ্যাঁ তো কামে ব্যস্ত গো, বউ লুকাইতে বেড়া দিতাছে, কলপারে বেড়া দিতেছে, আর অখন নিজের ঘরের পাশে বেড়া দিতেছে। সুন্দরী বউ বইলা কথা। দুজন মহিলা হাসতে হাসতে বের হয়ে গেল। একটু পর তারা শায়রকে টেনে হিসে ঘরে নিয়ে এলো। ধাক্কা দিয়ে পরির দিকে পাঠিয়ে দিল। শায়ের কোনো রকমে পরির গায়ে পড়া থেকে বেঁচে গেল। নিজেকে সামলিয়ে সে পরির পাশে দাঁড়িয়ে পড়ল। তোমরা এখন যাও তো, অনেক হয়েছে, এবার যাও। হাসি তোর যেন বাড়ল সবার। একজনে বললেন, বুঝছি তো বউ লইয়া এখন একলা থাকতে চাও, তা ভালো কইরা কইলেই পারো। একজন ধাক্কা দিল পরীকে। পরি গিয়ে পড়ল শায়েরের উপর। পরবর্তী ধাক্কা দেওয়ার আগে শায়ের এক হাতে পরীকে জড়িয়ে ধরে ঘুরিয়ে এনে বলে, তোমরা যাবে? এত রসিকতা আমার বউ পছন্দ করে না, যাও তো। হাসির তামাশা করতে করতে সবাই চলে গেল। শায়ের এখনো পরীকে আগের মতোই ধরে রেখেছে। খেয়াল হতেই শায়ের সরে দাঁড়িয়ে বলল, ক্ষমা করবেন, আপনাকে বাঁচাতে আপনাকে ছুতে হয়েছে, আর কখনই তা হবে না। আসলে ওনারা মজা করছিলেন, কিছু মনে করবেন না। পরি ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। শায়ের পরীকে নিয়ে কলপারের দিকে গেল। পরি দিনের আলোতে চারিদিক চোখ বুলাতে লাগলো। শায়ের তার ছোট্ট ঘরের চারপাশে টিনে বেড়া দিয়ে ফেলেছে ইতিমধ্যেই। এত কাজ সে করলো কখন? নিশ্চয়ই অনেক ভোরে উঠেছে ঘুম থেকে। তখনই ওর মনে পড়লো কাল তো শেষ প্রহরে ঘুমিয়েছে সে। তাহলে শায়ের নিশ্চয়ই জেগেছিল। এসব ভাবতে ভাবতে কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। বাইরে আসতে সে দেখলো শায়ের গামছা হাতে দাঁড়িয়ে আছে। পরি আসতে শায়ের গামছা এগিয়ে দিল। পরিও নিয়ে মুখমণ্ডল মুছে নিল। তখনই দুটো মেয়ের আগমন ঘটে সেখানে। চম্পা দৌড়ে এসে জিজ্ঞেস করে, করেছি। চম্পা আর কিছু জিজ্ঞেস করার আগেই তার চোখ গেল পরির উপর। পরিও চম্পার চোখে চোখ রাখে। মেয়েটাকে বেশ শৌখিন মনে হলো পরির। চুলগুলো বেনুনি করা, চোখে গাঢ় কাজল দেওয়া, আর ঠোঁটে লিপস্টিক। বোঝা যাচ্ছে মেয়েটি সাজগোজ করা পছন্দ করে। কিন্তু হঠাৎই মেয়েটার চোখ দুটো ছলছল করে উঠল। কিন্তু বুঝে ওঠার আগেই পেছনে মেয়েটি এগিয়ে এসে বলল, শেহরান ভাই কত সুন্দর নতুন ভাবি, আসমানের চাঁদের মতন। তা কেমন আছো ভাই? মেলাদিন পরে আইলা। ভালো, তুই কেমন আছিস? খুব ভালো আছি আমি। চম্পা দৌড়ে চলে গেল। তা দেখে চামেলি হেসে বলল, আপাই কষ্ট পাইছে ভাই, তোমার লাইগা কত রুমাল সেলাই করছে, আর তুমি বিয়া কইরা আনলা। চামেলি হাসতে লাগলো। পরি অবাক হয়ে গেল। মেয়েটা কষ্টের কথা বলছে আবার হাসছে। আজব। শায়ের চামেলি ঘরে যেতে বলে নিজেও পরীকে নিয়ে ঘরে এলো। পরির সামনে কী সব বলছিল। পরি এখন কি ভাবে? বড্ড সহজ সরল চামেলি, সব কথাতেই হাসবে। সুখ দুঃখ সব কিছুতেই ওর হাসি থামে না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হয়ে গেল। পরি এতক্ষণ ঘরের বাইরে ছোট্ট উঠোনে বসেছিল। এমনি এমনি নয়, খুশিনা ফুপু এক গাদা মহিলাদের সঙ্গে পরীকে সাক্ষাৎ করেছে। বিরক্ত হলেও চুপ থাকতে হচ্ছে পরি। ইচ্ছে করছে ছুটে ঘরে চলে যেতে।
কিন্তু পারছে না। সন্ধ্যা হয়ে আসছে বিদায় খুশিনা পরীকে ঘরে যেতে বলল। ঘরে আসতেই পরী দেখলো শায়ের ঘুমাচ্ছে। কাল রাতে একটু ঘুমাতে পারেনি সে, তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে, এখনো ওঠার নামগন্ধ নেই। পরী কি করবে ভেবে পাচ্ছে না, একটাই ঘর, তাই অন্য কোথাও যেতে পারছে না, তাই জলচৌকির উপর বসে রইল। রাতের খাবার খুশিনা ফুপু ওদের ঘরে এনে খাওয়ালো, তারপর তিনি চলে গেলেন। খাওয়ার পর পরীর শীত যেন তত্ত্ব করে বাড়ালো। টিনে ঘরের ফাঁক দিয়ে নিশি এসে ঢুকছে। পরী তাড়াতাড়ি কম্বল গায়ে জড়াতে চোখ পড়ল শায়ের দিকে। সে কালকের মতোই বসে আছে। পরী ভাবলো আজকেও এভাবে বসে থাকবে নাকি। ইসিতে এভাবে বসে থাকাটা ঠিক বলে মনে হলো না পরীর, তাই সে বলে, আজকেও কি এভাবে বসে থাকবেন নাকি? শায়ের বোধ হয় অন্য কিছু ভাবছিল, তাই সে অপ্রস্তুত হয়ে বলে, বলছি ঘুমাবেন না? সারা রাত ওভাবে বসে থাকার চিন্তা করছেন নাকি? শায়ের বেখেয়ালি ভাবে বলে, ঘুমাবো কোথায়? আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? আপনি না সাহসী পুরুষ, তাহলে বউয়ের পাশে ঘুমাতে ভয় পাচ্ছেন কেন? আমি ভয় পাবো কেন? ঘুমাতে কি কেউ ভয় পায়? দেখতেই তো পাচ্ছি ভয় কাঁপছেন। ভয় না, শীতে কাঁপছি। বলতে বলতে শায়ের ওপাশ দিয়ে পালঙ্কে উঠে বসে। পরী মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। রাত গভীর, ঘুমিয়ে মগ্ন পরী। শীতের মধ্যে কম্বলের উষ্ণতা বেশ লাগে পরী, কিন্তু হঠাৎই ওর ঘুম যেন হালকা হয়ে এলো। পরী অনুভব করছে কেউ ওর গায়ে হাত বিছন করছে, কিন্তু ও ঘুরতে পারছে না। শরীর এত ভারী হয়ে গেছে যে সে নড়তে পারছে না। হাতটা যেন পরীর আঁচল টেনে ধরেছে। আঁচলটা জোরে টান দিতে পরী যেন শক্তি ফিরে পেল। উঠে বসলো শয্যা সেরে। এই শীতের মধ্যে দিয়েও পরী ঘামতে লাগলো। শাড়ির আঁচল টেনে ঘাম মুছল পরী। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাশ ফিরে তাকালো পরী। হারিকেন এখনো জলে বিদায় শাড়ির ঘুমন্ত চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছে সে। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখেছিল। কি ভয়ানক স্বপ্ন! পরী দ্রুত কম্বল ফেলে নেমে পড়ল। জগ থেকে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। এরপর কি আর ঘুমাতে পারবে সে? একবার ভাবলো জানালা খুলে বেলি ফুলের ঘ্রাণ নেবে, কিন্তু ফুপুর কথা মনে পড়তে আর জানালা খোলা হলো না। এখন ওর পালঙ্কের দিকে এগোতেই ভয় লাগছে। পরী তৎক্ষণাৎ নিজেকে শুধালো, পরী তুই তো সাহসী। রূপালীর বাড়ি থেকে আসার সময় তো কতগুলোকে একসঙ্গে পিটিয়েছে, এই সামান্য বিষয়ে ভয়ের কি আছে? স্বপ্নটা ভাবলাচ্ছি পরীকে। আপনি ওখানে দাঁড়িয়ে কি ভাবছেন? সম্বিত ফিরে এলো পরীর। তাকে দেখলো শায়ের জেগে গেছে। উঠে বসে পরীর দিকে তাকিয়ে আছে। পরী কম্পিত কণ্ঠে বলে, পানি খেতে এসেছিলাম। কথাটা বলে ধীর পায়ে এসে পালঙ্কে বসে। শায়ের বলে, আপনি মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছেন, তাই না? খুবই খারাপ স্বপ্ন। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ুন। না। আটকে উঠে পরী। কেন? না মানে যদি স্বপ্নটা আবার দেখি। হাসলো শায়ের। পরী কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইল। তাহলে কি সারা রাত জেগে থাকবেন নাকি? সকালে কিন্তু তাড়াতাড়ি উঠতে পারবেন না। কালকে আপনাকে নিয়ে আপনার বাড়িতে যাব। মনটা ভালো হয়ে গেল পরীর। খুশিতে মনটা নেচে উঠল। সে হেসে জিজ্ঞেস করে, সত্যি? হ্যাঁ সত্যি। এবার তো ঘুমান। পরী শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। পরীকে এপাশ ওপাশ করতে দেখে শায়ের বুঝলো পরী ঘুমায়নি। বাড়িতে যাওয়ার খুশিতে নাকি স্বপ্নের ভয়ে। শায়ের বলল, ছোটবেলায় আমি যখন ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম তখন মায়ের হাত ধরে ঘুমাতাম, আর কোনো খারাপ স্বপ্ন দেখতাম না। আমিও কি তাই করব এখন? করতে পারেন। তাহলে আপনার হাত দিন। দেখা যায়। আশেপাশে হারিকেন নাই এখন। অতীত মনে পড়তে হেসে উঠল পরী। ইস, খুব বাজেভাবে পরিয়ে দিয়েছিল হাতটা, আর এখন সেই হাতটাই সারা জীবনের জন্য ধরতে হচ্ছে। পরী আলতো করে শায়ের হাতটা ধরে তারপর চোখ বন্ধ করে নেয়। শায়ের আনমনে বলে উঠল, আপনার হাসি সুন্দর। চোখ বন্ধ থাকা অবস্থাতেই পরী বলল, শুধুই সুন্দর? ভীষণ সুন্দর আপনার হাসি। আপনার থেকেও আপনার হাসি বেশি সুন্দর। পরী এবার জবাব দিল না। সে চুপচাপ শুয়ে রইল। শায়ের একটু চোখ থেকে আবার বলল, বাড়াবাড়ি রকমের সৌন্দর্যে চোখ ঝলসানো মায়া থাকে। ঝলসে যাবে চোখ, হৃদয় পূর্বে, তাও সে মাধুর্য থেকে চোখ ফেরানো যাবে না। যে আগুন সব জ্বালিয়ে দেয়, সে আগুনকে কজন ভালোবাসতে পারে বলুন? পরী এবার শায়ের হাত ছেড়ে অন্যদিকে ফিরে শুয়ে রইল। সে বুঝতে পারছে পাশে থাকা মানুষটির মনের কথা। প্রথম দেখাতেই যে সে পরীতে বেঁধে গেছে। সে পরীর সান্নিধ্য চাই, এটা পরী বুঝেছে। পরীর অনুমতি ব্যতীত শায়ের তাকে স্পর্শ করবে না, এটাও ওর জানা।
তবু কিসের এত দ্বন্দ্ব? কেন পরি শায়রকে কিছু বলতে পারে না? শায়রের প্রতি ওর যেন অদৃশ্য টান উপস্থাপনা করছেন সৃষ্টিকর্তা। সেজন্যই পরি নিজেরও ইচ্ছে করে দুদণ্ড শায়রের সাথে বসে কথা বলতে, কিন্তু কোনো এক আড়ষ্টতা জেগে ধরে ওকে। পাখি ডাকা ভরে ঘুম ভাঙে পরির। গায়ের কম্বল ফেলে উঠে বসে সে। শায়র এখনও ঘুমাচ্ছে। পরি পাশ ফিরে তাকালো এবং কিছুক্ষণ ধরে সে তাকিয়ে রইল। প্রশ্ন জাগছে ওর মনে, এতক্ষণ ধরে দেখছে কেন সে মানুষটাকে? মনে ধরেছে নাকি? পরি কোথায় যেন শুনেছি, ভালোবাসলে যে যেমনই হোক না কেন তাকে দেখতে অসম্ভব ভালো লাগে। চোখ জুড়িয়ে দেখার আনন্দ অনেক, সেরকমই ভালো লাগছে পরির। ওর দিকে পরি খেয়াল করে ওর আঁচল শায়রের পিঠের নিচ দিয়ে পর্যন্ত। আস্তে করে পরি টান দিল আঁচলটা, কিন্তু পায় না। আর একটু জোরে টান দিতে শায়র চোখ মেলে তাকালো। পরি ঘুম যাওয়ানো গলায় বলল,